আজ আমরা পড়ব ক্লাস 12-এরই দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটি লিখেছেন জন কিটস। তাই কবিতা পড়ার আগে জন কিটস সম্পর্কে আমরা কিছু জেনে নেব। জন কিটস জন্মগ্রহণ করেছিলেন 1795 সালে 31শে অক্টোবর ইংল্যান্ডে। তার জন্মের কিছুদিনই পর তার 8 বছর বয়সে তার বাবা মারা যান এবং 14 বছর বয়সে তার মা মারা যান। তারা 2 ভাই 1 বোন ছিলেন। তাদের নাম হলো জর্জ, টম এবং ফেনি। 1818 সালে তার ভাইয়ের যক্ষা রোগ দেখা যায় এবং তিনি কিছুদিনের মধ্যে মারা যান। এবং ওই একই রোগে কবি কিটস পরের বছরই তারও যক্ষা রোগ দেখা যায় এবং তার কবি ডাক্তারদের পরামর্শে তিনি রোমে যান এবং 1821 সালে তিনি সেখানেই মারা যান, রোমেই মারা যান। মারা যাওয়ার আগে কবি তার এক বন্ধুস্থানীয় টমকে বলে গেছিলেন যে তার টম স্টোনে যেন তার কোনো জন্ম মৃত্যু তারিখ না লেখা হয়। এই টম স্টোনটা কি? টম স্টোন হচ্ছে যেখানে খ্রিস্টানদের কবরের পর একটা পাথরের ফলক, যেখানে তার নাম লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে, মৃত্যুর দিন লেখা থাকবে। কিন্তু কবি একটা লাইন লিখে দিয়েছিলেন যেটা তার টম স্টোনে লেখা থাকবে। সেই লাইনটা হলো, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিড ইন ওয়াটার। তো এবার আমরা কবিতা লাইন বাই লাইন রিকনস্ট্রাকশন করব এবং তার মিনিং জানবো, সমস্ত কিছু জানবো। তার আগে আমরা একবার কবিতাটা রিসাইটেশন করে নিই। The poetry of earth is never dead, when all the birds are faint with the hot summer and hide in cooling trees. A voice will run from hedge to hedge about the new mown mead. That is the grasshopper, he takes the lead. In summer luxury he has never done with his delight, for whom tired out with fun he rests at ease beneath some pleasant weed. Poetry of earth is ceasing never. On a lone winter evening, when the frost has wrought a silence, from the stop there thrills the cricket song in autumn ceasing ever, and seems to warn in drowsiness half past the grasshoppers among some grassy hills. এবার আমরা লাইন বাই লাইন পড়ব। এই যে কবিতাটা পড়ছি, এই কবিতাটা অরিজিনাল টাইটেলটা হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। এই কবিতার কবি লিখেছিলেন 1816 সালে। তার পোয়েমস নামক এক কবিতায় তিনি পাবলিশ করেছিলেন 1817 সালে। এটা একটা হচ্ছে পেত্রাকান সনেট, একটা চতুর্দশপদী কবিতা। এটা স্ট্রাকচারটা হলো, প্রথম 8টা লাইন নিয়ে হচ্ছে অক্টেভ আর পরবর্তী 6টা লাইন হচ্ছে সেস্টেক। এর রাইম স্কিম হচ্ছে এ বি বি এ বি বি এ সিডিই সিডিই। তিনি এই কবিতাটা লিখেছেন, তার ছন্দর নাম হচ্ছে আইম্বিক পেন্টামিটার। তাহলে এবার আমরা কবিতায় যাই। প্রথম লাইন, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি যদি আক্ষরিক অর্থ আমরা পোয়েট্রির কথা বলতে যাই, পোয়েট্রি হচ্ছে কবিতা, বাট কিন্তু এখানে একটা অন্য অর্থ আছে কবিতা। এখানে এই পোয়েট্রি কথার অর্থ হলো গান। আর্থ পৃথিবী, আর্থ কথার অর্থ হলো পৃথিবী, কিন্তু এখানে আর্থ বলতে বোঝানো হয়েছে প্রকৃতির কথা বলা হয়েছে। তাহলে কি হলো না, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, মানে প্রকৃতির গান কখনো মৃত হয় না। ডেড কথার অর্থ নিস্তব্ধ। এই প্রথম মানে এই লাইনটার মাধ্যমে কবিতার বিষয়বস্তুকে বোঝাতে চেয়েছেন। এখানে কবি বলতেই চেয়েছেন যে প্রকৃতির গান কখনো থামে না, এই গান চিরকাল চলতে থাকে। প্রকৃতি সর্বদা গান সৃষ্টি করে। এর পরের লাইন, হোয়েন অল দ্য বার্ডস, যখন অল দ্য সিঙ্গিং বার্ডস, সমস্ত গায়কের পাখির কথা বলেছে। অল দ্য বার্ডস
আর ফেন্ট, ফেন্ট কথা অর্থ ক্লান্ত হয়ে, টায়ার্ড, মূর্ছা হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, মূর্ছা হয়ে পড়ে। কখন হয়? উইথ দ্য হট অফ সান, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন মূর্ছা হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, মূর্ছা হয়ে পড়ে। কি না, পুরো লাইনটা মানে হচ্ছে when all the birds are faint with hot sun, সূর্যের প্রখর তাপে পাখিরা যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তারা কি করে? and hides in the cooling trees, তারা আশ্রয় নেয় গাছের শীতল ছায়ার কাছে আশ্রয় নেয়। a voice will run from hedge to hedge, একটা কণ্ঠস্বর যেন ছুটতে থাকে এক ঝোপঝাড় থেকে আরেক ঝোপঝাড়। ফ্রম হেজ টু হেজ কথা হতো এক ঝোপ থেকে অন্য ঝোপে, একটা ভয়েস কণ্ঠস্বর একটা ঝোপঝাড় থেকে অন্য ঝোপে ছুটতে থাকে। কোথায়? অ্যাবাউট দ্য নিউ মিড, অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড কথা অর্থ কবি এখানে এই জন্য শর্ট ফর্ম ব্যবহার করেছে মিডো, অর্থাৎ নিউ মর্ন মিড কথা হচ্ছে সদ্য কাটা মাঠ বা শস্যক্ষেত্রকে বোঝানো হয়েছে। সেখানে যেন একটা ভয়েস উইল রান ফ্রম ফেজ টু হেজ, সদ্য ঝোপঝাড় থেকে, অ্যাবাউট দ্য নিউ মাঠের মধ্যে ঘুরতে থাকে, সেই কণ্ঠস্বরটা ছুটতে থাকে। সেই কণ্ঠস্বরটা হলো কার? না, একটা ঘাস ফড়িংয়ের কণ্ঠ, দ্যাট ইজ দ্য গ্রাস হপার। হি টেক্স দ্য লিড, লিড কথার অর্থ হলো মুখ্য ভূমিকা পালন করে। সে এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে, মানে যখন মুখ্য ভূমিকা পালন করে কেন? যখন অন্যান্য পাখিরা তার ক্লান্ত হয়ে গান গাওয়া বন্ধ করে দেয়, তখন এই গ্রাস হপার পাখি, মানে এই ঘাস ফড়িং পাখিটাই তখন গান গাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে থাকে বা এগিয়ে আসে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, মানে গ্রীষ্মের প্রাচুর্যকে উপভোগ করার জন্য সেই তখন গান গাইতে থাকে। ইন সামার লাক্সারি, হি হ্যাজ নেভার ডান, মানে সে কখনো হাল ছেড়ে দেয় না, তার আনন্দ শেষ হয় না। মানে এই আনন্দ উপভোগ করার জন্য, গ্রীষ্মের প্রাচুর্যতাকে উপভোগ করার জন্য তার হি হ্যাজ নেভার ডান উইথ ইস ডিলাইট, মানে তার আনন্দটা কখনো শেষ হয়ে যায় না। ফর হোয়েন, যখন কিন্তু যখন এই গান করতে যখন ফর হোয়েন টায়ার্ড আউট, যখন ক্লান্ত হয়ে পড়ে ঘাস ফড়িং উইথ ফান, যখন ক্লান্ত হয়ে পড়ে তখন কি করে? হি রেস্ট অ্যাট ইজ, সে আরামে বিশ্রাম নেয়। বিনিথ সাম প্লেজেন্ট মিডো, নিচে প্লেজেন্ট মানে চমৎকার, আগাছার নিচে মনোরম, প্লেজেন্ট মানে হচ্ছে মনোরম, আগাছার নিচে সে তখন আশ্রয় নেয়। প্লেজেন্ট উইড মানে আগাছার সামনে আশ্রয় নেয়। এটা হলো অক্টেভ। এবার আমরা শেষ থেকে অংশটা পড়ব। শেষ থেকে অংশের কী আছে দেখো। দ্য পোয়েট্রি, আবার কবি একই কথা বলছেন। কি বলছেন? না, পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং মানে সিজ মানে কাম টু এন্ড, সিজ মানে বন্ধ হয়ে যায়, লুপ্ত হয়ে যায় না, শেষ হয়ে যায় না। পৃথিবীর গান কখনো থেমে যায় না। কবি প্রথমে যে কথা বলেছেন সেই কথা আবার পুনরাবৃত্তি করছেন, যে পৃথিবীর গান কখনো থেমে যায় না, কখনো মৃত হয়ে যায় না। দ্য ওয়ান এ লোন উইন্টার, লোন কথা হলো নির্জন, উইন্টার ইভিনিং মানে শীতের সন্ধ্যায়, যখন এক নির্জন শীতের সন্ধ্যায়, হোয়েন দ্য ফ্রস্ট মানে হচ্ছে কুয়াশাটা কি করে? রট সৃষ্টিকার, হ্যাজ রট মানে গড়ে তোলে, এ সাইলেন্স একটা নিস্তব্ধতা গড়ে তোলে, ফ্রম দি স্টোভ মানে হচ্ছে আগেকার দিনে সেই স্টোভ মানে যে রান্না করে, আর এখনকার দিনে সেগুলো হচ্ছে গ্যাস। সেখান থেকে তীক্ষ্ণ স্বর শোনা যায়, সেখান থেকে ক্রিকেট সং কি শোনা যায়, সেখান থেকে ঝিঝি পোকার গাছ শোনা যায়। ইন ওরাম সিজিং ওরাম মানে এখানে উষ্ণ, যে সেই উষ্ণের মধ্যে দিয়ে যেন এখানে উষ্ণটা মানে মানুষের মনের কথা বলা হয়েছে এখানে, যে মানুষের মনও যেন প্রাণবন্ত হয়ে ওঠে সেই উষ্ণতায়। অ্যান্ড সিমস টু ওয়ান, এমন মনে হয় যেন ওয়ান ইন ড্রাউজিনেস, কোনো একজন যদি ড্রাউজিনেস মানে তন্দ্রাচ্ছন্নতায় হাফলস অর্ধচেতন হয়ে পড়ে। অ্যান্ড সিমস টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফলস, কোনো একজন যদি তন্দ্রাচ্ছন্ন হয়ে
অর্ধচেতন হয়ে পড়ে। সে কি মনে করে, গ্রাসহপার্স অ্যামং দ্য সাম গ্রাসি ল্যান্ড, ঘাস পড়িকে গানটা কোথায়, গ্রাসিল্যান্ড কথাটা হচ্ছে মানে হচ্ছে ঘাসে ঢাকা, হাফ লস্ট, ঘাসে ঢাকা জমিতে মনে যেন ওখানে ঘাস পড়ে গান শুনতে পায়। কোনো এক ব্যক্তি মানে অর্ধঘুম অবস্থায় চুল্লির পাশে মানে চুল্লি মানে গরমে হয়ে ওঠে, তখন সে কী ভাবে যে ঝিঝি পোকার মানে এই ঘাস পড়ে গানটা যেন কোথা থেকে ভেসে আসে না, ঘাসে ঢাকা পাহাড় থেকে যেন ভেসে আসে। এই কবিতাটা আমরা লাইন বাই লাইন মনে চেষ্টা করলাম। আর এই স্ট্রাকচারটা হচ্ছে, এই যে স্ট্রাকচার কি না, এই যে রাইম স্কিমটা হচ্ছে এ বি এ বি এ বি এ বি এ বি এ বি। আবার বলি, ভালো করে এটা লিখে রাখো, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষার সময় দেয়। এইটা মানে এটা হচ্ছে এ বি বি এ বি বি এ সি ডি ই। তাহলে এখানেই আমার কবিতাটা পড়ানো শেষ হলো।